সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, প্রভাষক, বাংলা, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের বাংলা বিষয়ের আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নিশ্চয়ই অবগত আছি, বর্তমানে করোনা মহামারীর সংকটকাল চলছে। তাই তোমাদের জন্য আমার দুটি পরামর্শ: তোমরা ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত কবিতা সোনালী কাবিন ৫ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবিতার আলোচনা শুরু করি। সোনালী কাবিন। এই শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। গত ৫০ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। গত বছর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ আমাদের কবি আল মাহমুদ পরলোক গমন করেন। কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে ১৯৩৬ সালে। কবি আল মাহমুদের প্রকৃত নাম ছিল মীর আব্দুস শাকুর আল মাহমুদ, তবে বাংলা কবিতার জগতে তিনি কবি আল মাহমুদ নামেই বেশি পরিচিত। কবি আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর, এটি প্রকাশিত হয়েছিল ১৯৩৬ সালে। কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ কালের কলস, কালের কলস প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এই প্রথম দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পরেই কবি কাব্যের জগতে আলোড়ন তুলেছিলেন এবং এই দুটি কাব্যগ্রন্থের কারণেই কবি আল মাহমুদকে ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। কবির তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৭৩ সালে। সেই কাব্যগ্রন্থের নাম ছিল সোনালী কাবিন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৪১টি কবিতা রয়েছে। এই কবিতাগুলোর মধ্যে শিরোনাম কবিতা সোনালী কাবিন। সোনালী কাবিন শিরোনামে কবি আল মাহমুদ ১৪টি কবিতা লিখেছেন। এই কবিতাগুলো সনেট আকারে লিখিত। কবি আল মাহমুদের এই সোনালী কাবিন কবিতাটি কবিকে সাহিত্যানুরাগীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। কবিকে সাহিত্যানুরাগীদের মনে স্থায়ী আসন করে দিয়েছে কবির এই সোনালী কাবিন কবিতাটি। গবেষক মহিউদ্দিন আহমেদকে এক সাক্ষাৎকারে কবি আল মাহমুদ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, কেউ কি বাংলা সাহিত্যে আরেকটি সোনালী কাবিন রচনা করতে পেরেছে? না, কেউ আর বাংলা সাহিত্যে সোনালী কাবিনের মতো কোনো কবিতা রচনা করতে পারেননি। সোনালী কাবিন নামে কবির যে তৃতীয় কাব্যগ্রন্থ, এটি প্রকাশিত হয়েছিল ১৯৭৩ সালে। কিন্তু সোনালী কাবিন শিরোনামে কবি যে সনেট গুচ্ছগুলো লিখেছিলেন সেগুলো প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালে।
এই কবিতাগুলো এই সনেটের যে কবিতাগুচ্ছ, এই কবিতাগুচ্ছকে কবি 1968 সালে চট্টগ্রামে বসেই এই সনেট গুচ্ছ রচনা করেছিলেন সোনালী কাবিন শিরোনামে। এবং এই সোনালী কাবিন শিরোনামের সনেট গুচ্ছগুলো মিনি বুক আকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এই মিনি বুকটির প্রকাশক ছিলেন এই মিনি বুকটির সম্পাদক ছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। সোনালী কাবিন শিরোনামে মোট 14টি কবিতা কবি আল মাহমুদ রচনা করেছেন। কবিতাগুলোর শিরোনাম এভাবে দেওয়া হয়েছে: সোনালী কাবিন 1, সোনালী কাবিন 2, সোনালী কাবিন 3, 4, 5। এভাবে তিনি সোনালী কাবিন শিরোনামে 14টি কবিতা লিখেছেন। ডিগ্রি দ্বিতীয় বর্ষে বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত সোনালী কাবিন 5 কবিতাটি। সোনালী কাবিন সম্পর্কে কবি আল মাহমুদ বলেছেন যে একদা প্রেমের কবিতা লেখার ইচ্ছাতেই সোনালী কাবিনের সনেটগুলো রচনা করি। কবির এই ভাষ্য থেকে আমরা পরিষ্কার হই যে কবি প্রেমের কবিতা হিসাবেই সোনালী কাবিনের সনেট গুচ্ছ রচনা করেন। সোনালী কাবিন এই নামকরণে কবি আল মাহমুদ সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলা কবিতায় কাবিন শব্দটি কবি আল মাহমুদের আগে বাংলা কবিতায় তেমনভাবে দেখা যায়নি। খুব সম্ভবত কবি আল মাহমুদই কাবিন শব্দটি বাংলা কবিতায় প্রথম ব্যবহার করেন। এই কাবিন শব্দটির সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিবাহের সম্পর্ক। ধর্মীয় আচারের সঙ্গে এই শব্দটি সম্পৃক্ত। কবি সোনালী কাবিন 1 সনেটের প্রথম লাইনেই তার সাহসী উচ্চারণ করেছেন এভাবে: সোনার দিন আর নেই, দেন মোহর চেও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। আমরা এই প্রথম 2 লাইন থেকেই যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে কবি এই সনেটগুলোতে নরনারীর যে চিরায়ত সম্পর্ক, সেই সম্পর্কের প্রসঙ্গটি তুলে এনেছেন। আমি এখন সোনালী কাবিন 5 কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। সোনালী কাবিন 5 এই সনেটটিতে কবি মূলত ইতিহাস, ঐতিহ্য এবং নিসর্গের পটভূমিতে নরনারীর চিরন্তন প্রেমের আকুতি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এই কবিতাটিতে যে মূল বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোর মধ্যে আছে ইতিহাস এবং ঐতিহ্যের অনুসন্ধান, বাঙালি জাতির আদিপুরুষ, শবর, নিষাদ, বেদ জাতির পরিচয়, লোকজ জীবনের ছোঁয়া, নরনারীর চিরন্তন প্রেমের সম্পর্ক, শরীরী প্রেমের আকুলতা, নিসর্গ চেতনার দীক্ষা, ইতিহাস আকুলতা, ইতিহাস অভিজ্ঞতা বা কাল চেতনা। সভ্যতার ধ্বংস হয় কিন্তু প্রেম কখনো মরে না, প্রেম অমর। এই বিষয়গুলোই মূলত কবিতার সোনালী কাবিন 5 কবিতাটিতে তুলে এনেছেন। সোনালী কাবিন 5 আল মাহমুদ। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণের সবরী। কবিতার প্রথম 2 লাইনেই উত্তম পুরুষের জবানিতে আমরা একটি জিজ্ঞাসা দেখতে পাচ্ছি। কবি প্রশ্ন করেছেন যে আমার ঘরের পাশে কার্পাসের ফল ফেটেছে কিনা, অর্থাৎ কবি একটি সময়ের দিকে ইঙ্গিত করেছেন। এখানে আমরা এই যে কার্পাসের ফলের কথা যদি চিন্তা করি, কার্পাসের ফল তুলা জাতীয় একটি ফল, আমি এখানে ছবি দিয়ে দিয়েছি। এই ফলটা সচরাচর ফাগুন মাসে ফেটে থাকে
এবং ফাগুন মাস কোন ঋতু তোমরা নিশ্চয়ই জানো, বসন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি বলতে চাচ্ছেন যে বসন্ত এসেছে কিনা, সেই সময়টির দিকেই তিনি ইঙ্গিত করছেন। তারপরের লাইনে তিনি বলেছেন, গলায় গুঞ্জার মালা পরবালা, অর্থাৎ কবি বসন্তে তার প্রিয়সীকে সজ্জিত অবস্থায়, সুসজ্জিত অবস্থায় দেখতে চাচ্ছেন এবং তিনি তার প্রিয়সীকে শবরী বলে সম্বোধন করেছেন। এখানে আমি গুঞ্জার ফলের একটি ছবি দিয়ে দিয়েছি। এই ফলটিকে কুঁচ ফল নামে পরিচিত। আর শবর শব্দটির এখানেই দুটি অর্থ আছে। শবর হচ্ছে শবরী হচ্ছে শবর শব্দের স্ত্রীলিঙ্গ। এখানে শবরী নিয়ে ভারতীয় পুরাণ মতে একটি কাহিনী প্রচলিত আছে। আমি কাহিনীটি বলছি তোমাদের। শবরী ছিলেন একজন বেদ কন্যা। শ্রী রামচন্দ্রের একজন অনুগত শীর্ষা মতঙ্গ নামে একজন মুনির আশ্রমে বাস করতেন আমাদের এই শবরী। তো মতঙ্গ মুনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে তিনি শবরীকে বলেছিলেন যে এই আশ্রমে একদিন শ্রী রামচন্দ্রের পদধূলি পড়বে। শীর্ষা শবরী শ্রীরামচন্দ্রকে দেখার বাসনা, তার মনে শ্রীরামচন্দ্রকে দেখার বাসনা জাগলো এবং এই বাসনা নিয়েই শবরী প্রায় 1000 বছর বেঁচেছিলেন। অবশেষে রামায়ণে আমরা যে ঘটনার উল্লেখ পাই যে শ্রী রামের স্ত্রী সীতাকে যখন রাবণ অপহরণ করেছিলেন, সেই সময় সীতাকে খুঁজতে খুঁজতে শ্রী রামচন্দ্র এই মতঙ্গ মুনির আশ্রমে এসে হাজির হয়েছিলেন। এখানেই শবরী তার প্রভু শ্রী রামচন্দ্রকে সাক্ষাৎ পান এবং শ্রী রামচন্দ্রের তিনি সেবা করেন। শ্রী রামচন্দ্র তুষ্ট হয়েছিলেন। কথিত আছে শ্রী রামচন্দ্রের সামনেই এই শবরী দেহ ত্যাগ করেন। তাহলে এখানে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে একজনকে দেখার জন্য 1000 বছরের প্রতীক্ষার একটা সমাপ্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে শবরী, এই শবরীকে নিয়ে বর্তমানে শবরী জয়ন্তী পালিত হয়ে থাকে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে শবরী জয়ন্তী পালিত হয়। তাহলে এই প্রথম 2 লাইন থেকে আমরা যেটা বুঝতে পারলাম, কবি একটি বিশেষ সময়ে তার প্রেমিকাকে সজ্জিত অবস্থায়, সুসজ্জিত অবস্থায় কামনা করছেন। এরপরে 2 লাইন দেখো, কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল, নিয়ে এসো চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আচমন করি। এই যে মহুয়া, মহুয়া এক ধরনের গাছ। মহুয়া গাছের অনেক নাম প্রচলিত আছে। একে মধুকা, মহা, মোভা, মহুভা বিভিন্ন নামে এটি পরিচিত। এই মহুয়া ফুলের যে নির্যাস, এই নির্যাসে এক ধরনের মাদকতা রয়েছে। এই মহুয়া ফুলও কিন্তু ঠিক ফাল্গুন মাসেই এই মহুয়া ফুলটার দেখা পাওয়া যায়। এই মহুয়া এবং ফাল্গুন মাস নিয়ে একটি গান প্রচলিত আছে, তোমরা নিশ্চয়ই গানটি শুনেছ। ফাগুনেরই মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কবি ফাগুন মাসে এই মহুয়ার রসের, এই মহুয়ার নির্যাসের মাদকতায় তিনি যেন কোথায় হারিয়ে যেতে চান। এই যে মহুয়া ফুলের যে নির্যাস, এটি সচরাচর আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছেন, তাদের মধ্যে বিশেষত সাঁওতাল সম্প্রদায়, তাদের কাছে একটি প্রিয় পানীয়। এবং এখানে আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে এসে চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আচমন করি। এই আচমন শব্দের অর্থ হচ্ছে দেহ এবং মনকে শুদ্ধ করা। হিন্দু ধর্ম মতে পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে দেহকে শুদ্ধ করার জন্য, দেহকে পবিত্র করার জন্য আচমন করা হয়। অর্থাৎ আচমন হচ্ছে দেহ এবং মনের পবিত্রতা অর্জনের জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কবি তার প্রিয়ার সঙ্গে মিলিত হতে চাচ্ছেন এবং সেটা কি করে? মহুয়ার রসের নির্যাস পান করে।
এই দুইটি লাইন দ্বারা আমরা প্রেমিক প্রেমিকার যে মাতাল মনের স্বরূপ সেটি কবি এখানে তুলে ধরেছেন। এরপরের দুই লাইন দেখো, ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনব না, নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে। এখানে আমাদের জানতে হবে আসলে নিষাদ কারা। নিষাদ শব্দের যে অর্থ সেটি হচ্ছে ব্যাধ বা শিকারী জাতি বিশেষ। তোমরা নিশ্চয়ই জানো যে বাঙালি জাতির আদি পুরুষরা দুইটি জনগোষ্ঠীতে বিভক্ত ছিল। এদেরকে আর্য জনগোষ্ঠী এবং প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী নামে ভাগ করা হয়ে থাকে। আমাদের যে প্রাক আর্য জনগোষ্ঠী, এই প্রাক আর্য জনগোষ্ঠীতে মোট 4টি ভাগে বিভক্ত ছিল: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভটচিনীয়। এই অস্ট্রিক জাতি থেকেই বাঙালি জাতির যে প্রধান অংশ সেটি গড়ে উঠেছে বলে মনে করা হয়। এই অস্ট্রিক জাতিরই আর এক নাম নিষাদ জাতি। তো কবি এখানে বলছেন যে এই যে নিষাদ বা ব্যাধ জাতি, তারা কি কোনোদিন তাদের যে শিকার পশু পক্ষী এদেরকে কি কখনো চিনতে ভুল করে? কখনোই করে না। কবি তাই বলতে চেয়েছেন যে যেমন শিকারী তার শিকারকে কখনোই চিনতে ভুল করে না, প্রেমিক কখনোই তার প্রেমিকাকে চিনতে ভুল করে না। অর্থাৎ কবির কথা হচ্ছে যে কবি প্রিয়া যেভাবেই সুসজ্জিত হোক না কেন, কবি কখনোই তার প্রিয়াকে চিনতে ভুল করবেন না। এটি হচ্ছে প্রেমের চিরন্তন সত্যরূপ। এরপরের দুই লাইনে দেখো, প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রেই খুলে দেন খনা, একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতরে। কবি এখানে বলতে চেয়েছেন, এখানে আমাদের আগে খনার পরিচয় জানতে হবে। খনা হচ্ছেন একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী, একজন বিদুষী নারী, যিনি বচন অর্থাৎ ছড়া রচনার জন্যই বেশি পরিচিত। কথিত আছে যে তার নাম ছিল লীলাবতী। 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যেই খনা জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। খনা যে ছড়াগুলো রচনা করতেন সেই ছড়াগুলো ছিল মূলত কৃষি তত্ত্ব ভিত্তিক। খনার ছড়াগুলোর মধ্যে 4টি বিষয়কে পাওয়া যায়। যেমন তিনি যে খনা যে ছড়াগুলো রচনা করেছিলেন সেখানে কৃষিকাজের প্রথা, কৃষিকাজের কুসংস্কার, কৃষিকাজের ফলিত এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে জ্ঞান, আবহাওয়া সম্পর্কিত জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত যে উপদেশ, তার ছড়াগুলোতে মূলত এই বিষয়গুলোই উঠে এসেছে। অর্থাৎ আমরা খনার ছড়াগুলো পড়লে যেন আমাদের কাছে মনে হবে যে খনা প্রকৃতির রহস্যকে যেন জেনে ফেলেছিলেন। যেমন আমরা যদি খনার একটি বচন আমরা যদি জেনে নিই, তাহলে আমরা ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাব। আমি তোমাদের একটি খনার বচন বলছি। যেমন খনা বলেছেন, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ তিনি বলেছেন যে মূলা চাষ করতে হলে অন্তত পক্ষে 16 দিন চাষ করার পরে মূলা চাষ করতে হবে, তাহলে মূলা ভালো হবে। আর যদি আমরা তুলা চাষ করতে চাই তার অর্ধেক অর্থাৎ 8 দিন চাষ করতে হবে। যদি আমরা ধান চাষ করতে চাই তার অর্ধেক অর্থাৎ 4 দিন চাষ করতে হবে। আমরা যদি পান চাষ করতে চাই তাহলে কোনো ধরনের চাষের প্রয়োজন হবে না। খনা তার আরেকটি বচনে বলেছেন, কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ খনা বলছেন যে কলার ফলন শেষ হওয়ার পরে কলার গাছের যে গোড়া সেটা না কেটে, সেটা যদি কৃষক না কাটে, তাহলে এখান থেকেই তার সারা বছর ভাত এবং কাপড় জুটবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খনার বচনগুলো যেন প্রকৃতির রহস্যকে উন্মোচন করেছে। ঠিক তেমনি আমাদের কবিরাও প্রকৃতি থেকেই তারা পাঠ গ্রহণ করেন। এখানে কবি বোঝাতে চেয়েছেন খনা যেমন প্রকৃতির রহস্য উদ্ঘাটনে পারঙ্গম, তেমনি কবিদের মধ্যেও রহস্য উদ্ঘাটনের অনন্য দক্ষতা রয়েছে এবং এই রহস্য হচ্ছে
মানব মানবীর মনের রহস্য। তারপরে 2 লাইন দেখো, নিসর্গের গ্রন্থ থেকে আশৈশব শিখেছি পড়া, প্রেমকে ভেদ করে সর্বভেদী সবুজের মূল। এই 2 লাইনের অর্থ আমরা যদি করি, তোমরা দেখো চর্যাপদের যুগ থেকে শবর শবরীরা তাদের প্রেম উন্মাদনার মাধ্যমে বাংলা কাব্যকে পরিপুষ্ট করেছে। প্রেমের এ শরীরী বৃক্ষরাজি যেন নিজের শেকড়কে মাটির মধ্যে প্রসারিত করে নিজের বিস্তৃতি ঘটাতে সক্ষম হন প্রেমিক, তেমনি প্রেমিক তার প্রেমিকার শরীরী অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে নির্মাণ করেন আত্মবিকাশের পথ। এখানে কবি যেটা বলতে চেয়েছেন যে এখানে জৈবিক প্রেম চেতনাই বিশ্বাসী কবি নর নারীর জৈবিক সত্তাকে অস্বীকার করে নয়, বরং তাদের জৈবিক আবেদনকে মেনে নিয়েই কবির প্রেম ভাবনা স্থিত হয়েছে। কবি এখানে বলতে চেয়েছেন যে বাংলার চিরন্তন নিসর্গ এবং ঐতিহ্যকে অবলম্বন করেই কামনাসিক্ত প্রেম লালিত হয়। এরপরের 2 লাইন, চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া, পারেনি ইজিপ্ট গ্রিস সেরাসিন শিল্পীর আঙুল। এখানে দেখো পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনো কিছুই স্থায়িত্ব লাভ করেনি। বিশাল বিশাল স্থাপত্যকৃতি সভ্যতা কালের বিবর্তনে আজ বিলীন হয়ে গেছে। যে কবি লেখক সাহিত্যিক এক সময় প্রাণে ঝড় তুলতেন, তারাও সময়ের স্রোতে আজ হারিয়ে যেতে বাধ্য। মানুষের জীবন তো আরো সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ততর, কিন্তু মানব মানবীর যে প্রেমের সম্পর্ক তার কোনো দেশ এবং কালভেদ নেই। অর্থাৎ কবি যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবন সত্য ছাড়া পৃথিবীতে আর কোনো স্থায়ী সত্য নেই। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব লোকালয় সভ্যতা হারিয়ে যাবে, শুধু বেঁচে থাকবে মানব মানবীর চিরন্তন প্রেম। এই সনেটের শেষ 2 লাইন লক্ষ্য করো, কালের রেদার টানে সর্বশিল্প করে থরথর, কষ্টকর তার চেয়ে নয় মে কবির অধর। এখানে কবি শরীরী প্রেম ভাবনাকে পাশ কাটিয়ে অশরীরী প্রেম ভাবনাকে পাশ কাটিয়ে শরীরী প্রেমের দিকেই বেশি উৎসাহী হয়েছেন। কবি এখানে শরীরী যে আবেদন সেটাকে অস্বীকার করতে নারাজ। শিল্পের সব আয়োজন সভ্যতার বিপাকে ধ্বংস হলেও মানুষের যে কামনা, মোদির যে প্রেম, সেটা অবিনাশী। কবির মতে প্রেম কখনো কামনাচ্যুত কিংবা শরীর থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ কবির মূল কথা হচ্ছে মানবিক কামনার কোনো মৃত্যু নেই। তো বন্ধুরা, আমরা কবিতাটি পড়ে শেষ করলাম। আমি আশা করছি যে আমার আলোচনা থেকে তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার শুভকামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।